দুর্ভাগ্যজনক হলো সত্য, আমি নিজে একজন নাগরিক হিসেবে সংসদে সে বাজেট পেশকালে উপস্থিত ছিলাম। যা লক্ষ্য করেছি, এই বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। আগে যেভাবে দলীয় ইস্তেহার এবং এজেন্ডা বাস্তবায়ন আর দলীয় কর্মী লালন পালনের যে কর্মসূচি, বাজেট যে একটি অর্থনৈতিক পরিকল্পনা বাৎসরিক, তার চিত্র যেন অঙ্কন করা হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, বাজেট থেকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট। একথা সত্য। মাননীয় অর্থমন্ত্রী 9,38,000 কোটি টাকার এযাবৎকালের সর্ববৃহৎ বাজেট দিয়েছেন। তবে সেই বাজেটের যে দর্শন এবং যে নীতিমালা আমরা দেখেছি, বাজেট বক্তৃতার মাধ্যমে যেটা স্পষ্ট হয়েছে, এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট। এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট এবং বাজেটের যে আয়ের উৎস, সে আয়ের উৎসের যে ভিত্তি এবং আমাদের সম্পদ এবং সম্পদ ব্যবস্থাপনার যে দক্ষতা, অবকাঠামোর দিক থেকে, প্রাতিষ্ঠানিক কাঠামোর দিক থেকে অত্যন্ত দুর্বল ভিত্তির উপরে দাঁড়িয়ে এত বড় বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়। কারণ অতীতে দেখা গেছে বাংলাদেশে সাম্প্রতিককালের যদি বাজেটের যে প্রধান আয়ের উৎস হলো এনবিআর এর মাধ্যমে রাজস্ব আয় করা, এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে গত বছরের আদায়কৃত কর আয়ের দ্বিগুণের চাইতে বেশি। এমনকি আলাদিনের চেরাগ আপনারা পেয়েছেন, একটু জাতির কাছে পরিষ্কার করেন, এক লাফে আপনারা দ্বিগুণ কর আদায় করবেন। তবে হ্যাঁ, একটি আলাদিনের চেরাগ আপনারা খুঁজে পেয়েছেন, যেটা গত 1.5 বছরে আপনারা প্রমাণ করেছেন। সেটা হচ্ছে বাজেট হবে বড় এবং আয়ের উৎস যখন ব্যয়ের সাথে সামঞ্জস্যশীল হবে না, তখন এনবিআর উপর চাপানো হবে, আর যা বরাদ্দ যাবে দলীয় কর্মীদের লুটপাটের উৎস হবে সেটি। এটাই আপনারা প্রমাণ করেছেন। আর বাজেট বিশ্লেষণে যেটা দেখা যায়, এটা গরিব বান্ধব নয়, জনবান্ধব তো প্রশ্নেই ওঠে না। আমাদের ধনী লোকেরা এদেশে মন্ত্রী হয়েছেন, এরা জানেন নাকি? আমি বলি নাই। গতকাল যখন পার্লামেন্টে আলোচনা হয়, একজন মন্ত্রী খুব গর্বদম্ভের সাথে বললেন, আমি কোনো গরিব মানুষ নই, আরেকজনের গাড়িতে চড়বো, আমার 4টি গাড়ি, 4 জন ড্রাইভার আছে। আপনার এই আয়ের উৎস কোথায়? জাতির কাছে প্রকাশ করতে হবে। এরপরে বাজেট যারা দিয়েছেন, প্রণয়ন করেছেন, তারা যেহেতু ধনিক শ্রেণী, এই জন্য গরিব রক্ষা নয়, এটা হলো ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার বাজেট হয়েছে। গরিব মানুষ, মধ্যবিত্ত শ্রেণী প্রচন্ড চাপের মধ্যে পড়বে এই বাজেট যদি বাস্তবায়ন হয়। কারণ এই বাজেটে যে নির্ভরশীলতা, নির্ভরশীলতা বাজেট তৈরি করা হয়েছে, আমাদের দেশের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণ হচ্ছে 1,05,000 টাকা। আজকে যে নবজাতক, তার গাড়ি ঋণ চাপানো হয়। আর এই বাজেট ঘাটতি বাজেট, ঋণ নির্ভর বাজেট যখন হবে, 2 জায়গায় এটার প্রভাব পড়বে। একদিকে আমাদের
দেশের সাধারণ মানুষের মাথাপিছু ঋণ যেমন বাড়তে থাকবে, মুদ্রাস্ফীতির চাপে অর্থাৎ টাকার দাম কমে যাওয়ার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। সেই সাথে জ্বালানি খাতে যে লুটপাট হয়েছে এবং তেলের দাম যে বৃদ্ধি হয়েছে, এর মধ্য দিয়ে আপনার একটি পরিবারে একটি সিলিন্ডার যদি গ্যাসের ব্যয় হয় 600 টাকা তাকে বাড়তি দিতে হবে। দুটি সিলিন্ডার ব্যয় হলে 1200 টাকা ব্যয় করতে হবে। ঘর থেকে বের হলে গাড়ি ভাড়া তাকে বাড়তি গুনতে হবে। আমাদের কি ইনকাম বেড়েছে? বাড়ে নাই। আপনি জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানোর কোনো ব্যবস্থা করেন নাই। শিল্পায়ন, উদ্যোক্তা বৃদ্ধির জন্য সরকারি পৃষ্ঠপোষকতা এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। তবে বলা হয়েছে 1 কোটি মানুষকে কর্মসংস্থান করবেন। আমরা জানতে চাই আপনার দলীয় কর্মীরা যা করেন, 1 কোটি কর্মসংস্থান বা লোকদেরকে চাকরি দিতে গিয়ে কত শত কোটি টাকা চাঁদাবাজি হবে, এটা একটু মেহরবানি করে প্রকাশ করে দিয়েন। তাহলে জনগণ আগে থেকেই সতর্ক হবে, চাঁদাবাজকে রুখে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বক্তৃতা বাড়াতে চায় না। এই বাজেট বড় দুর্বলতার আরেকটা দিক, টোটাল বাজেটের 70% হচ্ছে পরিচালন ব্যয়। অর্থাৎ আমাদের দেশের যদি আপনি 100 টাকার একটি পণ্য কিনতে গিয়ে 70 টাকা গাড়ি ভাড়া দেন, 30 টাকা মালের মূল্য, গাড়ি ভাড়া কত? 70। এটাকে বলে পরিচালন ব্যয়, কস্টিং। পণ্যটা একটা দাম নির্ধারণ 30 টাকা, আর 70 টাকা আপনি যোগ করবেন। সেটা কিভাবে জানেন? প্রশাসনের যারা দায়িত্ব পালন করেন, বেতন ভাতা, তার সাথে আছে সুদ নির্ভরতা, সব পরিশোধ করা। তারপরে স্প্রিট মানি নাকি বলে, সেটার কথা নাই বললাম। এই সব যোগ করলে আমাদের দেশের মানুষের উপর অতীতে থেকে চলমান প্রশাসনিক ব্যয়ের যে বিশাল আকার, এটা কমানোর কোনো ব্যবস্থাই বাজেটে হয় নাই। ফলে কি হবে? আমরা যাই ক্রয় করব, পরিচালন ব্যয়ের উপরে সেটা যুক্ত হয়ে 3 গুণ 4 গুণ বৃদ্ধি হারে বাজারের পণ্য আপনাকে কিনতে হবে। এই দুর্ভোগ থেকে আমাদেরকে মুক্ত করতে হলে সততা, ন্যায়পরায়ণতা, দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে আরো 1 লক্ষ কোটি কম ব্যয়ে এর চাইতে বেশি সুন্দর গণমুখী বাজেটের প্রস্তাব দিয়েছি। সরকার এটা বিবেচনায় নেয়নি, কারণ 1 লক্ষ কোটি টাকা চলে বলে কৌশলে তো যদি পকেটে ঢোকানো যায়, তাহলে জামাত ইসলামের সততার আমাদের প্রয়োজন বাকি। আপনারা এ ব্যাপারে সজাগ হবেন, আর জনগণকে করের স্বস্তি থেকে দায় মুক্ত করার জন্য, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর জন্য আমরা বলেছি করের সীমা, করের যে আয়, ট্যাক্স মুক্ত যে সময়সীমা বর্তমানে 3.5 লক্ষ টাকা বলা হয়েছে। জামাত ইসলামীর ছায়া বাজেটে বলা হয়েছে এটা বৃদ্ধি করে 4.5 লক্ষ টাকা করা হোক, এবং পর্যায়ক্রমে আগামী বছর 5 লক্ষ করা হবে। এইভাবে যদি মধ্যবিত্ত শ্রেণীকে কর মুক্তি দেওয়া হয় একটা নির্দিষ্ট পরিমাণ, আর স্বচ্ছতা, জবাবদিহিতা যদি এখানে নিশ্চিত করা হয়, তাহলে অবশ্যই এই বাজেট বাস্তবায়নের সুফলে দেশের জনগণ পাবে। শেষ কথা বলতে চাই, প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা আরেকটি প্রস্তাব দিয়েছি। সরকার এই বাজেটে কোনো নীতিগত সংস্কারের প্রস্তাব দিতে পারে নাই, এই কারণে এটাকে গতানুগতিক বাজেট বলা হচ্ছে। যোগ বিয়োগ একটি ফলাফল নির্ণয় করে বাজেট দিয়েছেন, বাহাবা করার কোনো সুযোগ নাই। রাস্তায় নেবে
জিন্দাবাদ তো আপনারা দিবেন, কারণ আপনারা তো খুশি হয়েছেন। আপনাদের ফাঁক ফোকর দিয়ে কত টাকা নিতে পারবেন ইতিমধ্যে আপনাদের জানা হয়ে গেছে। রাস্তায় এসে আনন্দ মিছিল করছেন, আমরা এই জন্য প্রতিবাদ জানাতে এসেছি। কিসের আনন্দ আপনারা করেন? চাঁদাবাজির দুর্নীতির সুযোগের আনন্দ করেন। বাংলাদেশের এডিবি বাস্তবায়ন হয় না, টাকা ফেরত যায়। মন্ত্রণালয় মঞ্জুরি দাবি করে পার্লামেন্টে, মন্ত্রণালয় ব্যক্তি টাকা মঞ্জুর করে নিয়ে যায়, বাস্তবায়ন করতে না পারে ফেরত দেয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই বাজেটের বাস্তবায়নের জন্য অর্থ বছর ধরা হয়েছে জুন থেকে জুলাই, যেটাকে ফিসক্যাল ইয়ার বলা হয়। জামাত ইসলামী বলেছে এই বর্ষাকাল জুন মাস থেকে যে অর্থ বছর শুরু হয়, বর্ষাকালে রাস্তার উন্নয়ন হয়। বর্ষার ফলে সিটি কর্পোরেশন রাস্তা কাটে, ঢাকা শহরে কাটে। বর্ষাকালে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। আমার হেলাল ভাই ভালো বুঝবেন, আমি তো বুঝি, আমার মহেশখালী কুতুব দিয়ে কাম করে। কারণ জলহস্তি নামক যে পানি উন্নয়ন বোর্ড আছে, এরা বর্ষাকালে কি করে 100 বস্তা বালি ফেলে 1000 বস্তার বিল করে। তদন্ত গিয়েছিলাম আমি, কোথায় আপনার 1000 বস্তা? বলে বিলে আপনি দেখেন জোয়ার মানুষে ভেসে গেছে পানিতে। তা আবার পাশের প্রতিবাদী মানুষ ছিল আপনাদের মতো, ওরা বলে স্যার কালকে গভীর রাতে যখন জোয়ার হয়েছে, ফুল পানির ঢেউয়ের সাথে কতগুলো খালি বস্তা নিক্ষেপ করা হয়েছে, একটা ঢেউয়ের সাথে বিলীন হয়ে গেছে, আর আপনাকে ফাঁকি দিচ্ছে। এরাই হচ্ছে সেই দুর্নীতিবাজরা যারা এক সূত্রে গাথা। এই জন্য অর্থবর্ষ ফিসক্যাল ইয়ার যদি পরিবর্তন করে ক্যালেন্ডারে অনুযায়ী জানুয়ারিতে যদি আমাদের বাজেট বাস্তবায়ন শুরু করা হয়, তাহলে আমরা শুষ্ক মৌসুমে টেকসই উন্নয়ন করতে সক্ষম হব। অপচয় বন্ধ হবে, দুর্নীতিও বন্ধ হবে। তবে আমার বন্ধুরা আর সেই দুর্নীতির মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ পাবেন না। আসুন, এই বাজেট ধনী শ্রেণীর স্বার্থ সংরক্ষণের বাজেট, গরিব মানুষের উপর কর চাপিয়ে দেওয়ার বাজেট। এই বাজেট ঋণ নির্ভরশীল বাজেট। এই বাজেটকে কোনোভাবে সমর্থন করা যায় না। এই জন্য রাজপথের প্রতিবাদের মাধ্যমে আমরা মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, সংসদে আপনি পাশ করবেন, বিরোধী দলকে পর্যাপ্ত আলোচনার সুযোগ দেন, জামাত ইসলামের বাজেট বিবেচনায় আনুন এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করুন। তাহলে জুলাই বিপ্লবোত্তর এই রক্তাক্ত বিপ্লবের চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদেরকে আপনারা পাশে পাবেন। আর যদি সেই পথে না হেঁটে অতীতের স্বৈরাচার দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের পথ ধরেন, সেই পথ ধরে আপনাদেরকে বিদায় নিতে হবে। জনগণ সেই প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আসুন, রাজপথের প্রতিবাদের মাধ্যমে জনগণের কণ্ঠে আমরা এখানে প্রতিধ্বনিত করে সরকারকে জনগণের কথা শুনতে বাধ্য করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।